দেশে একদিনে করোনা আক্রান্তের নয়া রেকর্ড, 24 ঘন্টায় শনাক্ত 549 জন, মৃত্যু আরও 3 জন। করোনা যুদ্ধের মধ্যে বেতন পাচ্ছেন না চিকিৎসকরা, 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তারের। মহাসড়কে ঢাকামুখী শ্রমিকের ঢল, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আবারও প্রতিশ্রুতি দিলেন গার্মেন্টস মালিকরা। সীমিত পরিসরের রেস্টুরেন্টে ইফতার বিক্রি শুরু, রাজধানীর বাইরে সাড়া কম, নির্দেশনার অস্পষ্টতার অভিযোগ। বরিশালে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর 2 সদস্য নিহত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে একদিনে করোনা রোগী শনাক্তের নয়া রেকর্ড তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় 549 জনকে শনাক্ত করা হয়েছে। এটি 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। এছাড়া নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 155 জনে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4309টি। এই নমুনা সংগৃহীতর মধ্যে আমরা শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। এবারে অন্যান্য প্রসঙ্গ। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ের চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়ছে। নিউজ 24 এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এর বেশি। বিস্তারিত আরও হাসান পারভেজের প্রতিবেদনে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24 এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম বিসিএস এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতা পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম বিসিএস এর একজন আছেন, তিনি মার্চ মাসের এবং রানিং মাসের বেতন পাচ্ছেন না। 27তম বিসিএস এর যিনি আছেন উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন প্রায় আপনার 9 জন, আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পায়নি। এরা যদি স্যালারি না পায়, বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি। ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যে যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি, তো হোয়াট এভার ইজ দ্য কেস আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
রাজধানীতে কারখানা খোলার খবরে আজও ঢাকামুখী হয়েছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। মহাসড়কে পরিবহন না থাকায় ট্রাকে, ছোট পরিবহন কিংবা পায়ে হেঁটেই ঢাকার দিকে যেতে দেখা গেছে অসংখ্য শ্রমজীবী মানুষকে। মুন্সিগঞ্জের শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং দৌলদিয়া নৌ রুটে সকাল থেকে ট্রলার ও ফেরিতে করে প্রমথ্য পদ্মা পাড়িয়ে দিচ্ছেন ঢাকামুখী হাজারো গার্মেন্টস কর্মী। সকাল 10টার দিকে রোরো ফেরি, শাহপরান ও দাম ফেরি রামসিংয়ের চড়ে হাজার হাজার গার্মেন্টস কর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান। এরপর শিমুলিয়া ঘাট থেকে তারা সিএনজি, অটোরিকশায় কিংবা রিকশায় চড়ে, আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। রোরো ফেরি, শাহপরান, ডাম ফেরি, রামসিং নামে দুটি ফেরি সকাল 10টার দিকে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। ওই ফেরি দুটিতে কয়েক হাজার যাত্রী ছাড়া কোনো যানবাহন ছিল না। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফেরির চেয়ে ট্রলারেই বেশি করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন গার্মেন্টস কর্মীরা। কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছেন শ্রমিকরা। এদিকে ঢাকার প্রবেশ মুখগুলোতেও ভিড় করতে দেখা গেছে ঢাকামুখী শ্রমজীবী মানুষকে। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঢাকামুখী শ্রমজীবী মানুষের স্রোত কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের সাভারের হামায়েতপুর এলাকায়। আপনারা জানেন যে এইখানে কিন্তু যে সাভার এবং আশুলিয়া এবং ধামরাই কিন্তু পোশাক কারখানা সীমিত আকারে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং কারখানার যারা মালিক তারা কিন্তু মূলত যারা শ্রমিক, এই কারখানার পোশাক কারখানার শ্রমিকগুলোকে ফোন করে তাদেরকে বলা হয়েছে এবং সুপারভাইজারের মাধ্যমে শ্রমিকদেরকে বলা হয়েছে যে তারা কারখানায় প্রবেশ করার জন্য। এরপরে কিন্তু শ্রমিকদেরকে বলা হচ্ছে এবং শ্রমিকরা কিন্তু পায়ে হেঁটে, কেউ বা ভ্যানে, কেউ বা রিকশায়, কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে, এই বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার বাইরে যারা বাড়িতে চলে গেছিল করোনার ভয়ে, যারা ঢাকা ছেড়েছিল, তারা কিন্তু আবার পোশাক কারখানায় যেহেতু খুলে দিয়ে হয়েছে সীমিত আকারে, তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা এই যে একের পর এক শ্রমিকগুলি আসছে এবং পায়ে হেঁটে অনেকেই আসছে। এখন কিন্তু বিভিন্ন কারখানার সামনে কিন্তু এখনো শ্রমিকরা জড়ো হয়েছে এবং তারা কাজ করতে চায় এবং অনেক কারখানায় কিন্তু এখনো বেতন না দেওয়ার কারণে, বেতন হয়তো এখনো দিতে পারে নাই, যার কারণে কিন্তু পোশাক শ্রমিকরা তারা কিন্তু কারখানার সামনে এখনো অনেকেই ভিড় করে এবং সকাল থেকে কিন্তু ভিড় করছে এবং যেসব কারখানা খুলে দেওয়া হয়েছে সেসব কারখানার শ্রমিকরা কিন্তু তারা সকাল 7টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কিন্তু তারা কাজ করে এবং কাজের জন্য কিন্তু তারা কাজ করছে এবং সেই কাজ আপনারা দেখছেন যে তারা কিন্তু সময় মতো তারা কাজ করে যাচ্ছে এবং বিজিএমই এবং কলকারখানা পরিদর্শক যারা রয়েছে তারা কিন্তু কারখানাগুলো পরিদর্শন করছে এবং নিয়ম মেনে কিন্তু তারা কাজ করছে কিনা সেই সব বিষয় কিন্তু তারা একের পর এক দেখছে এবং আজকে কিন্তু অনেক ফ্যাক্টরি, যে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আজকে ফ্যাক্টরির বেতন দেওয়ার কথা, তারা কিন্তু এখনো বেতন দেয়নি বলে এরকম অভিযোগ করছে এখানকার যারা শ্রমিক। তারা কিন্তু বিক্ষোভ করছে এবং কারখানার সামনে কিন্তু অনেকেই অবস্থান করছে এবং যারা পোশাক কারখানায় যারা কাজ করতে চায় তারা কিন্তু বাড়ি থেকে তারা কিন্তু এখন আসতে শুরু করেছে। এখনো কিন্তু তারা এই বৃষ্টির মধ্যে কিন্তু আসছে এবং যে পোশাক কারখানা তারা বলছে যে তাদের যদি সামনে একটা ঈদ রয়েছে, তারা যদি এই মুহূর্তে তারা যদি কাজ না করতে পারে তাহলে হয়তো পোশাক কারখানার শ্রমিকরা তারা কাজ করতে পারবেন এবং সেই কারণে আসলে বেতনও পাবে না, এরকম বলে কেউ বলছে। এই ছিল সাভারের পোশাক শিল্পের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকা ও আশপাশে কিছু কারখানা খুলে দেওয়া হবে, কেবল ঢাকার শ্রমিকরাই সেখানে কাজ করবে, ঢাকার বাইরের কোনো শ্রমিককে আনা হবে না বলে গার্মেন্টস মালিকরা প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকদের দিয়ে নিয়ে এটা চালাতে যাচ্ছেন এবং শুরু করেছেন, কাজেই বাইরে থেকে শ্রমিক আসার তো প্রশ্ন আসে না।
এবং যদি প্রয়োজন হয় তখন তারা সেই অবস্থান হলে করোনা ভাইরাস যখন আমাদের নিয়ন্ত্রণে আসবে তারা অবশ্যই করবে। সেই জায়গাটিতে এখনো আসেনি, সেই জায়গাটা আসলে তখন তারা সেই ব্যবস্থা করবে। এখনো দেখছেন ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ঢাকা অধিবাসীরা, সেই জন্যই সীমিত সংখ্যক মানে ওই ঢাকার আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলি আছে তারা এবং ঢাকার মধ্যে অল্প কয়েকটি তারা চালু করতে যাচ্ছে। জীবন ও জীবিকার স্বার্থে আজ থেকে সীমিত পরিসরে রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। কেবল পার্সেল কিংবা ইফতার বিক্রি করা হবে এগুলো থেকে। বিস্তারিত জানাতে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, নয়ন বড়ুয়া, জয়, সৈয়দ রাসেল ও আব্দুস সামাদ সাইম। শুরুতেই রাজশাহী থেকে কাজী শাহেদ যুক্ত হচ্ছেন। কাজী শাহেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ থেকে হোটেলের রেস্টুরেন্টে ইফতার বিক্রি করা শুরুর কথা ছিল। রাজশাহীর কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আমরা আছি রাজশাহী সাহেব বাজার এলাকায়। প্রতি বছর যারা ইফতারি আয়োজন করে থাকেন সেখানে কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরা যোগে পুরো ফাঁকা। যারা রেস্টুরেন্টের মালিক তারা কিন্তু এখানে রেস্টুরেন্ট একটাও খোলেননি। এর কারণটি হলো যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে জানানো হয়েছিল যে সীমিত পরিসরে দোকান খোলা রাখা যাবে এবং শুধুমাত্র ইফতারির পার্সেল বিক্রি করা যাবে, কেউ রেস্টুরেন্টে বসে খেতে পারবেন না, এরকম একটি নির্দেশনা দেওয়া ছিল। কিন্তু রেস্টুরেন্ট মালিকরা যেটি বলছেন যে তারা এই শর্তে মানছেন না, কারণ জেলা প্রশাসকের পক্ষ থেকে তারা এরকম কোনো নির্দেশনা পাননি, ফলে তারা এখানে দোকানপাট খোলেনি। কিছুদিন আগে পুলিশের অনুমতি নিয়ে দু একটি দোকান খোলা হলেও সেখানে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয়। এই ভয়েই কিন্তু অধিকাংশ মালিক বলা যায় যে রাজশাহীতে কোনো দোকানপাটই খোলা হয়নি। আমরা একটু কথা বলতে চাই, এখানে রেস্টুরেন্ট মালিক আছেন। আজকে থেকে তো সীমিত পরিসরে দোকানপাট খোলার কথা ছিল, আপনারা খোলেননি কেন? আপনারা জানেন যে রাজশাহী একটা রেস্টুরেন্ট মালিক সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে আমরা কোনো চিঠি পাই নাই, বা রাজশাহীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা কোনো নির্দেশনা পাই নাই বা চিঠি পাই নাই যে আমরা সীমিত আকারে রেস্টুরেন্ট খুলবো বা রেস্টুরেন্ট খুলে রাখবো। এই কারণে আমরা রেস্টুরেন্ট খুলে নাই। কারণ আপনারা তাছাড়া জানেন পয়লা রোজাতে বাটার মোড়ে জিলাপি দোকান খুলছিল একটা, সেই দোকানটা গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। তো আমরা তো ভয়ে আছি, কিভাবে আমরা দোকান খুলবো। পুলিশের পক্ষ থেকে তো বলা হচ্ছিল যে সীমিত পরিসরে খুলে রাখা যাবে, কিন্তু আমরা কোনো লিখিত চিঠি পাই নাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে, এবং আমরা বারবারই বলছি যে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতি আছে, তারা এখন আমাদের কোনো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে রেস্তোরাঁ মালিকদের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে না বলাই তারা এখনো দোকানপাট খোলেননি, এবং যতক্ষণ পর্যন্ত ডিসি অফিস থেকে না বলা হবে তারা এটি খুলবেন না। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ কাজী সাহেব। চট্টগ্রামের যে চিত্রটি, সেই চিত্রটি দেখলেই আপনি বুঝতে পারছেন খুব একটা রাজশাহীর চেয়ে কিন্তু অনেকটা ভিন্ন। তো রোজার শুরু থেকে কিন্তু আসলে যে ইফতারের যে সামগ্রী আছে সেই সামগ্রী নিয়ে কিন্তু আসলে 3টা থেকে কিন্তু আসলে দোকানিরা বসলেও তো খুব একটা নিষেধাজ্ঞার কারণে কিন্তু এতদিন তারা বসেনি। গতকাল ঘোষণার পর থেকেই আপনি অবশ্য লক্ষ্য করছেন কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রী আছে সেই সামগ্রী নিয়ে কিন্তু তারা এখানে বসেছেন। এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আজকে প্রথম দিনেই কিন্তু তারা কিন্তু আসলে ইফতার সামগ্রী নিয়ে তারা বিক্রি শুরু করেছেন। এরকম যদি কিন্তু আসলে রোজার শুরুর আগে থেকে তারা যদি এই উদ্যোগটা নিত তাহলে কিন্তু আসলে এর আগে থেকে কিন্তু তারা বিক্রি করতে পারত। দোকানিরা বলছেন কিন্তু আসলে খুব একটা লোকসানের সম্মুখীন হচ্ছে, করোনার ধাবায় কিন্তু খুব একটা আতঙ্কিত রয়েছে মানুষ। কিন্তু যে সামাজিক দূরত্ব বজায় রেখে যে বিক্রি করার কথা রয়েছে সেই সামাজিক দূরত্ব কিন্তু আমরা এই দোকানে এসে কিন্তু আসলে আমরা আধা ঘন্টা আগে থেকে কিন্তু আমরা এখানে এসেছি, কিন্তু সেইভাবে কিন্তু মানা হচ্ছে। তেমনিভাবে অন্যান্য যে দোকানগুলিতে কিন্তু আসলে ইফতারের যে সাজিয়েছেন সেখানেও কিন্তু দেখলাম কিন্তু যারা রোজা রেখেছেন তারা কিন্তু খুব ভিড় করছেন ইফতারের সামগ্রী ক্রয় করার জন্য, সেখানে কিন্তু তারা আমরা দেখলাম খুব একটা মানা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে দোকানি রয়েছেন, আমরা জানতে চাচ্ছি আজকে থেকে যে বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে আপনারা পক্ষটা সাজিয়ে বসছেন, তো আমরা জানতে চাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু বিক্রি করার কথা রয়েছে, তো সেদিকে কথা। আমরা বাইরে 2জন লোক দাঁড় করা রাখছি শুধু সামাজিক দূরত্বটা বজায় রাখার জন্য, যাতে একজন দাঁড়ালে আরেকজন পিছনে গিয়ে থাকতে পারে, যাতে কেউ কারোর সাথে 2-3 ফুট দূরত্ব থাকে। আমরা সরকারিভাবে যেভাবে নির্দেশনা ওই নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করতেছি, আমরা ওইভাবে চালানোর জন্য চেষ্টা করি।
থাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যে দোকানি রয়েছেন তিনি বলছিলেন যে সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা কিন্তু আসলে ইফতার সামগ্রী বিক্রি করার জন্য চেষ্টা করছেন। আমি এখন ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটের রাসেলের কাছে। ধন্যবাদ জয়। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট জিন্দাবাজার এলাকায়। তো জিন্দাবাজার আমার বাম পাশে দেখলে পাবেন একটি রেস্টুরেন্ট আছে। তো আজানের এখনও 2 ঘন্টা বাকি বা 3 ঘন্টা বাকি, আজানের 2.5 ঘন্টা বাকি। এই মুহূর্তে এই জায়গাটিতে অসংখ্য ধরনের মানুষ জড়ো হওয়ার কথা ছিল। এই জায়গাতে একটি প্যান্ডেল তৈরি করে এখানে সাধারণত মানুষ এই ইফতারি বিক্রি করে। এই মুহূর্তে ওখানে অনেক যানজটের কথা ছিল, অনেক এই সাধারণ মানুষ অপেক্ষা এই ইফতারি কেনার কথা ছিল, কিন্তু এই জায়গাটি খালি পড়ে আছে। আমার পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে, পানসি রেস্টুরেন্ট, ওখানেও জায়গাটি খালি পড়ে আছে। মোট কথা সিলেটে কোথাও এই ইফতারি বিক্রি হচ্ছে না। আমি এই জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন সারা দেশের বিভিন্ন জায়গায় সীমিত আকারে ইফতারি বিক্রির অনুমতি দিলেও সিলেটে এখন পর্যন্ত তারা কোনো নির্দেশনা পাননি ইফতারি বিক্রি করার। তো সে কারণে সিলেটে এখন পর্যন্ত এই কোথাও আমরা দেখতে পাইনি ইফতারি বিক্রি করার। হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টি অলিগুলিতে হয়তো কেউ 2-1টি জায়গায় বিক্রি করছে, এটা হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সিলেটে এখন পর্যন্ত ইফতারি বিক্রি করা হয়নি। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, সিলেটের আরেকটি জেলা হচ্ছে হবিগঞ্জ। 2 দিন আগে সীমিত আকারে ইফতারি বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী 2 দিন পরে আবার সেই অনুমতি উইথড্র করা হয়, মানে এই অনুমতি আবার নির্দেশনা পুনর্বহাল করা হয় যাতে ইফতারি বিক্রি না করে। এবং মৌলভীবাজারে এই সিলেটের আরেকটি জেলা হচ্ছে মৌলভীবাজারে সেখানে ইফতারির গত 2 দিন আগে সীমিত আকারে ইফতারি বিক্রি করতে পারবে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা এখনো বলবৎ আছে এবং সুনামগঞ্জে এখন পর্যন্ত এই ইফতারি বিক্রি করার কোনো অনুমতি দেওয়া হয়নি। এই ছিল আমার কাছে ইফতারি সর্বশেষ এই আপডেট। আর আরেকটা জিনিস, এই সিলেটের করোনা পরিস্থিতি যদি জানিয়ে রাখি, গতকালকে সিলেট বিভাগের মধ্যে এই 100 জন করোনা রোগে আক্রান্ত রোগী 100 জন পূর্ণ হয়েছেন। এর মধ্যে গতকালকে সিলেট জেলায় দুজন চিকিৎসকও রয়েছেন। তো এই ছিল আমার করোনা পরিস্থিতি এবং ইফতারের পরিস্থিতি। আমার এই ইফতারের পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজবাড়ী থেকে অপেক্ষা করছেন সায়েম। আমি এখন ফিরে যাচ্ছি সায়েমের কাছে। সায়েম। ধন্যবাদ রাছেল। আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনি সিরাজগঞ্জের অবস্থা। আসলে এই সিরাজগঞ্জে কিন্তু আসলে যে ইফতারি বিক্রির যে কথা বলা হয়েছে সীমিত আকারের দোকান, কিন্তু এই মুহূর্তে এখানে 2টি দোকান খোলা ছিল ইফতারি বিক্রি, কিন্তু পুলিশ কিন্তু এসে কিন্তু সেটা আসলে বন্ধ করে দিয়েছে। এ কারণে কিন্তু আসলে তারা কিন্তু ইফতারি বিক্রি করতে পারছে না। এছাড়া সিরাজগঞ্জ শহরের কোথাও কোনো যে অভিজাত হোটেলগুলো আছে সেখানে কিন্তু কোনো ইফতারি বিক্রি বা দোকান কোনো হোটেল খোলা হয়নি এবং কোনো ইফতারি বিক্রি হয়নি। আমি যে রয়েছে বাজার স্টেশন এলাকায় শহরের প্রাণ, কিন্তু এখানে মাত্র 3টি দোকানে ইফতারি বিক্রি করার কথা ছিল, বিক্রি করার জন্য তারা দোকান পেয়েছিল, কিন্তু এই মাত্র পুলিশ এসে কিন্তু সেই দোকানগুলো আসলে বন্ধ করে দিয়েছে। যে কারণে কিন্তু দোকানিরা সব কিছু গুটিয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। সরকারিভাবে অনুমতি থাকলেও পুলিশ কেন এই ইফতারি দোকানগুলো বন্ধ করলো তা কিন্তু আসলে যে দোকানদার রয়েছে তাদের কিন্তু বোধগম্য না। আর এই সকল কারণেই কিন্তু সিরাজগঞ্জ আসলে সীমিত আকারেও কোনো ইফতারের দোকান খোলা হচ্ছে না। আমরা তারপরেও কথা বলেছি যারা দোকানি, তারা বলেছে যে এই ইফতারি খুললেও কিন্তু মানুষ যে লকডাউনের কারণে মানুষের আয় রোজগার নেই, সেই কারণে কিন্তু ইফতারির বেচা কিনেও আসলে কম হয়ে থাকে। আর এই একটু আগে যে দোকানদার ছিল আমি তার সাথে কথা বলবো। আপনি দোকান খুলেছিলেন, এখন কি অবস্থা? এখন তো এসে তো পুলিশটা এসে তো আমাদেরকে উঠাই দিল এবং কি বেড়াবেড়ি করলো। আর এমনিতেই সিরাজগঞ্জ শহরের লোকজন নাই, লকডাউন, ইফতারি কিনা বেচা আগের থেকে অনেক সীমিত। তো এখন তো আমরা তো বন্ধ করে দিলাম, এখন আর দোকান খুলতে পারতেছি না। ধন্যবাদ। আপনি আকাশ, আপনি শুনছিলেন যে এই পুলিশ কিন্তু আসলে যে সীমিত আকারের দোকানে সরকারি নির্দেশ থাকলেও পুলিশ তারপরেও যে 2-1টি দোকান ইফতারের জন্য খুলেছে সেগুলো বন্ধ করে দিচ্ছে। এর জন্য কিন্তু যারা ইফতারের জন্য আসবে তারা কিন্তু আসলে ফেরত যাচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতি বলে সিরাজগঞ্জে এখন পর্যন্ত সিরাজগঞ্জে 4 জন রোগী শনাক্ত হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জে ইফতার ও করোনা পরিস্থিতি। ফিরে যাচ্ছি আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিভিন্ন জেলা থেকে। তারা জানাচ্ছিলেন অনেকগুলো হোটেল রেস্টুরেন্টই খোলা হয়েছে এবং তারা সীমিত পরিসরে ইফতারি বিক্রির জন্য চেষ্টা করছে। দেখছিলেন দেশ সংবাদ, নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। টানা 3 সপ্তাহ পর কাজে যোগ দিয়ে খুশি পোশাক শ্রমিকরা। বড় কারখানাগুলোর পক্ষ থেকে নেওয়া ব্যবস্থাতেও সন্তুষ্ট তারা। কারখানা কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের নিরাপত্তাতেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। কেউ ভাইরাসে আক্রান্ত হলে তার জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থাও রেখেছে অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক খাত। মোট রপ্তানি আয়ের 85% আসে এ খাত থেকে। সেই পোশাক খাতে টানা 4 সপ্তাহের ছুটিতে থাকা শ্রমিকদের মনে তৈরি হয়েছিল নানা অনিশ্চয়তা। শঙ্কা ছিল চাকরি হারানো নিয়েও। তবে হঠাৎ করে এই কারখানা খুলে দেওয়ার ঘোষণায় জীবিকার তাগিদে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সাভার গাজীপুর এলাকার বড় কারখানাগুলোয় দেখা যায় নিরাপদ দূরত্ব আর অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিকদের ঢোকানো হচ্ছে তাদের কর্মস্থলে। এতে অনেকটা স্বস্তিতেই কাজ করছেন শ্রমিকরা। নানান বিনানের জীবাণুনাশক ওষুধ দিয়ে আমাদের এখানে কাজ করানো হয়। শুধু আতঙ্ক থাকে, তারপরে আমরা সেফে চলার চেষ্টা করি। ফ্লোরে আমাদের স্যারেরা 3 ফিট করে দূরত্ব রেখেছে। কাজ না থাকলে তো সবসময় সমস্যাই সৃষ্টি হয়। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার প্রভাব পড়বে পুরো কারখানায়। এজন্য শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি নেই কর্তৃপক্ষের। যাদের নরমাল টেম্পারেচার তারাই ফ্যাক্টরিতে ঢুকবে, যারা টেম্পারেচার যদি হাই দেখা যায় তাহলে তাদেরকে ছুটি দিয়ে দেবে। কিছু বায়ার এমার্জেন্সি কাজ চাচ্ছে এবং তাদের শিপমেন্ট তারা নিয়ে নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি খোলা রেখে তাদের কাজগুলো আমাদেরকে করে দিতে হচ্ছে। তবে তড়িঘড়ি করে কারখানা খুলে দেয় ক্রেতাদের কাছে ভুল বার্তা যেতে পারে বলে শঙ্কা এই বিশ্লেষকের। তার মতে প্রতিযোগিতায় টিকতে হলে স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে কারখানা। যে চিত্রটা তাদের কাছে ব্র্যান্ডস গুলোর কাছে গেল, পশ্চিমা লেবার ইউনিয়ন গুলোর কাছে গেল, আইএলওর কাছে গেল, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিগুলো খুলছে। একটা বা দুটো ফার্ম করলে হবে না, এবং এটা তো কোনো ইচ্ছা প্রণোদিত ভাবে করলে হবে না। এটা ম্যান্ডেটরি হতে হবে, এটা আইনের মাধ্যমে হতে হবে। সরকারকে এই বিষয়ে বিধিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করতে হবে। জোন অনুযায়ী শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে ডাক্তার ও নার্স। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। একজন জনপ্রতিনিধির কাঁচা ধান কাটার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরের একজন এমপি মাঠে নেমে ধান কাটছেন। গোপালপুর ভুয়াপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোটমণির ভাই ধান কাটতেছে, এবং সাথে আছেন সাইফুল ইসলাম তালুকদার, সুরজ মামা, আমাদের টগর ভাই, যুবলীগ নেতা। করোনা মোকাবেলায় দেশের প্রথম অস্থায়ী হাসপাতাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নির্মাণাধীন হাসপাতালের 90% কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। স্বাস্থ্য সচিব মনে করেন দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে বৃহৎ স্বার্থ কাজে লাগানো সম্ভব এই অস্থায়ী হাসপাতালকে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সামনের দিনগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তদের বৃহৎ আকারে সেবা প্রদানে প্রস্তুত হচ্ছে দেশের প্রথম অস্থায়ী হাসপাতাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা আইসোলেশন সেন্টার। ট্রেড সেন্টার ও কনভেনশন হল মিলে এরই মধ্যে স্থাপন করা হয়ে গেছে প্রায় 2000 বেড ও অন্যান্য সরঞ্জাম। বুধবার সকালে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে 12 এপ্রিল শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে করোনা চিকিৎসায় এই অস্থায়ী আইসোলেশন সেন্টার বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। এখানে আমরা অনেকগুলা রোগীকে রাখতে পারবো এবং প্রস্তুতি প্রায় শেষ, যে এখানে বেড, তাদের অন্যান্য ফ্যাসিলিটি, এমনকি অক্সিজেনের ব্যবস্থা সবকিছু খুব একটা বড় লেআউট করে তারা করেছে। এই মাসের শেষেই আমরা আশা করছি এটাকে ফাংশনাল করতে পারবো। চিকিৎসক ও নার্সদের কক্ষ, পর্যবেক্ষণ ডেস্ক, হেল্প ডেস্ক সহ সবকিছুই বসানো হয়েছে পরিকল্পিতভাবে। সংযোগ স্থাপনের পথে অক্সিজেন ও ভেন্টিলেশনগুলো। আমরা অ্যারাউন্ড 90% কাজ শেষ হয়ে গেছে, জাস্ট এখন ফিনিশিং কাজ চলছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পরিকল্পনা করা হচ্ছে কোথায় আসলে অক্সিজেন বা ভেন্টিলেশন এই বিষয়গুলো। এখনও এটা পরিকল্পনার মধ্যে আছে, আমরাও প্রস্তুত, যেরকম যদি পরিকল্পনা থাকে আমরা দ্রুত এটা সম্পন্ন করে ফেলব।
আইসিসিবিতে করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় 2013 শয্যার হাসপাতাল ও 71 শয্যার আইসিইউ স্থাপনের কাজ শেষ হওয়া মাত্রই চিকিৎসার জন্য এটি খুলে দেওয়া হবে বলে জানান তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এম এ আজাদ সজলের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের লিফটের নিচ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রহস্যজনক দাবি করে ডাক্তার আজাদের স্বজনরা ঘটনা তদন্ত করে বিচার দাবি করেছেন। তবে বিষয়টি দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন মমতা হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাহাত খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শফিয়াজ রশনা। ডাক্তার এম এ আজাদ সজল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্টের পাশাপাশি বরিশালের কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখতেন। একই ভবনের 7ম তলায় একা বসবাস করতেন তিনি। তার স্ত্রী ও 2 সন্তান থাকেন ঢাকায়। সবশেষ গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মমতা স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখেন। রাতের খাবার দিতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় ওয়ার্ড বয়। এদিকে আজ ভোরে সেহরির সময় ঢাকা থেকে ডাক্তার আজাদের স্ত্রী মুঠোফোনে তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। সকালে হাসপাতাল কর্তৃপক্ষ 10তলা হাসপাতাল ভবনের উপর থেকে নিচ পর্যন্ত তন্ন করে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে একজন আয়া গ্রাউন্ড ফ্লোরে লিফটের নিচে ডাক্তার আজাদের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য তার মরদেহ মর্গে প্রেরণ করে। এদিকে ডাক্তার এম এ আজাদের মৃত্যুতে মর্মাহত মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন। আমরা মর্মাহত, এই ধরনের মৃত্যুটা আশা করিনি। মৃত্যুর পিছনে রহস্যময় জানা নেই। লিফটের ভিতরে ওটি ড্রেস পরা আমার কিন্তু খারাপ লাগছে। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না। অপরদিকে দুর্ঘটনাজনিত কোনো কারণে ডাক্তার আজাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন মমতা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল হক মালিক। আমি প্রথম জানতে পারি ওর মিসেসে যখন ফোন, তখন আমি ওদেরকে বললাম যে তোরা খোঁজাখুঁজি করো। তখন বলো যে স্যার খোঁজাখুঁজি রাতে ব্যাক করে না। আর এ ঘটনায় মামলা দায়ের সহ পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। যেহেতু ডাক্তার একজন সেন্সিটিভ পারসন, আমরা এভাবে কিভাবে আসলো এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা দেব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9:45টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মধ্যে বানছড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম সালাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সদস্য বাবু চাকমা ও সুদীপ চাকমা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত দেশ সংবাদে। বঙ্গবন্ধু সেতু কিংবা পদ্মা সেতু অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না হয় কর্ণফুলী টানেল, সবখানি পরামর্শক হিসেবে যার নাম আসে তিনি জাতীয় অধ্যাপক ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, যিনি স্বপ্ন দেখতেন একদিন বিজ্ঞানে নোবেল পাবে একজন বাংলাদেশি। সেই জামিলুর রেজা চৌধুরী ছিলেন একাধারে শিক্ষক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশ্লেষক এবং পরিবেশবিদ। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এই মানুষ। কিন্তু বর্ণাঢ্য কর্মজীবন বলছে ইতিহাস তাকে সগৌরবে বহন করবে। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে যাতে নাগরিকরা যে কোনো সেবা পেতে পারেন। পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখা মানুষটির জন্ম সিলেটে। দিনটি ছিল 15 নভেম্বর 1943। বাবার চাকরির কারণে দেশ ঘুরে ঘুরে কেটেছে শৈশব। ম্যাট্রিকুলেশন পাশ করেন পুরান ঢাকার সেন্ট গ্রেগরিস থেকে। 1959 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে নাম লেখান আহসানুল ইঞ্জিনিয়ারিং কলেজে, যা আজকের বুয়েট। 1963 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে সেখানেই শুরু করেন শিক্ষকতা।
2001 সালে বুয়েট পর্ব শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের দায়িত্ব নেন তিনি। 2010 সাল থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কাজ শুরু করেন তিনি। তিনি আপাতমস্তক একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শুধু প্রকৌশল খাতে নয়, সকল খাতে মননশীল চিন্তা ভাবনায়, উদ্ভাবনী শক্তিতে দেশ গঠন এবং জাতি গঠন এবং অন্তর্ভুক্তিমূলকতায় সকলের জন্য সমাজ গঠনের বার্তা নিয়েছিলেন তিনি। তথ্য প্রযুক্তির প্রসারও ভূমিকা রেখেছেন এই গুণীজন। এ খাতে সরকারের বিভিন্ন পরামর্শক প্যানেলে ডাক পড়েছে তার। 1993 সালে বাংলাদেশের ইমারত বিধি তৈরিরও একজন পুরোধা জামিলুর রেজা চৌধুরী। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি। দেশের ভৌত অবকাঠামোর প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে বরেণ্য এই মানুষটির নাম। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন তিনি। আর এখন পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্বে আছে এই মানুষটির নাম। আমি মনে করি দেশের জন্য একটা বেশ বড় ধরনের ক্ষতি। এরকম জ্ঞানী, অমায়িক এবং অজাতশত্রু একজন ব্যক্তি খুবই বিরল। কাজের স্বীকৃতিও পেয়েছেন দুহাত ভরে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রেখে 2017 সালে পেয়েছেন 21 পদক। 2018 সালের জুনে আরও 2 শিক্ষকের সঙ্গে তাকেও দেয়া হয় জাতীয় অধ্যাপকের স্বীকৃতি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী মারা গেছেন। সোমবার দিবাগত রাত 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিন্নাত আলীর উচ্চতা ছিল 8 ফুট 6 ইঞ্চি। ছোটবেলা থেকেই হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে উঠছিলেন। সম্প্রতি মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় 1.5 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়। নাটোরে 23 জন আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রত্যেককে 50,000 টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য সহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসা পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান বক্তারা। গত বছরে পাবনার আমিনউদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। করোনার ধাক্কায় চরম কষ্টে থাকা হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ভোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন পৌর এলাকায় 3000 রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এই সময় তিনি বলেন, করোনা ভাইরাস মানবজাতিকে এক চরম দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের এই দুর্দিন যতদিন থাকবে ততদিন তাদের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এই নেতা। এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। দেশ সংবাদ আরেকবার স্বাগত। করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী নানা উদ্যোগ বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাঘা উপজেলার এক ইউপি চেয়ারম্যান। গ্রাম থেকে হাটে বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণে বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। দেশের সবচেয়ে কম বয়সী এই চেয়ারম্যানের এসব উদ্যোগ সবার মাঝে সাড়া ফেলেছে। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন।
কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিতে ঘটা করে নেই আয়োজন। জনসমাগম এড়াতে মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে ভ্যানে চেপে নিজেই ছুটছেন বাড়ি বাড়ি। দেশের সবচেয়ে কম বয়সী ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলামের এমন তৎপরতায় খুশি স্থানীয়রা। আমরা গরিব মানুষ চলতে পারছি না, তাই চেয়ারম্যান সাহেব চাল দিল। আলু পাইছি, তারপরে শাক ডাঁটা পাইছি, এর আগে এগুলি পাইছি, এবার 2বার পেলাম। এমনকি সাপ্তাহিক হাট ঘিঞ্জি জায়গা থেকে সরিয়ে নিয়ে গেছেন খোলা মাঠে। হাটে প্রবেশ করতে ও বের হতে হাত ধোয়াও বাধ্যতামূলক। জীবাণুমুক্ত রাখতে গোটা হাটেই চলছে স্প্রে। ব্যবস্থাপনাটা ভালো, মোটামুটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। এই জায়গাতে যেভাবে দূরত্ব বজায় রেখে বাজারগুলো করা হচ্ছে আমার কাছে ভালো মনে হচ্ছে। তরুণ এই চেয়ারম্যান বললেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহযোগিতা করছেন, পাশাপাশি সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে তিনি এসব কাজ করছেন। সরকার দিচ্ছে, প্রতিমন্ত্রী মহোদয় দিচ্ছে, আমি দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসী আমার ডাকে সাড়া দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকেও প্রায় 650 পরিবারে চাউল বিতরণ করা হয়। তরুণ এই চেয়ারম্যানের উদ্যোগকে ভালোভাবেই নিয়েছেন স্থানীয়রা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা দুর্যোগের এই সময়ে বেড়েছে অনলাইনে জরুরি ঔষধ, খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা। লকডাউনে থাকা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে সুপার শপগুলো চালু রেখেছে হোম ডেলিভারি সেবা। তবে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইক্যাব বলছে, দুর্যোগের এই সময়ে ঘরে বসে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো পরিবেশ নিশ্চিত করতে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন। তাহলে মহামারীর এই সময়ে সম্ভাবনায় পরিণত হবে এ খাত। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে জরুরি ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কিনতে দৈনিক শতাধিক কল রিসিভ করতে হচ্ছে বেসরকারি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান রাজুকে। স্বাভাবিক সময়ে যা ছিল অর্ধেকেরও কম। আমাদের এখন সমস্যা হয়ে যাচ্ছে কাস্টমার হোম ডেলিভারি সার্ভিস দিতে, ইউজ পরিমাণ অর্ডার আসছে, সেক্ষেত্রে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সুপার শপগুলোতেও এখন ক্রেতাদের ভিড় অনেকটাই কম। তবে চালু রাখা হয়েছে হোম ডেলিভারি সেবা। চাল ডাল থেকে শুরু করে সাংসারিক নিত্যপণ্য অনলাইনে অর্ডার করলে তা পৌঁছে দেয়া হচ্ছে ক্রেতাদের হাতের মুঠোয়। প্রেফার করছি হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারি করলে যেটা হয় যে আমরা বাইরে থেকে ডিসইনফেক্ট করেই কিন্তু জিনিসগুলো ঘরে ঢুকাচ্ছি। সো সেই জায়গা থেকে চিন্তা করে আমার মনে হচ্ছে হোম ডেলিভারিটা এই সময়ের জন্য খুবই উপকারী। করোনা আসার পর আমাদের ফুড পান্ডা লাইনে অর্ডারটা আর একটু বেড়ে গেছে। স্বপ্নের প্রধান নির্বাহী জানান, প্রতিষ্ঠানটির মোট বিক্রির প্রায় 10% পর্যন্ত এখন অনলাইন থেকে আসছে, যা আগে ছিল খুব সামান্য। আমাদের নিজস্ব স্বপ্ন ওয়েবসাইট সেটার মাধ্যমে যে অর্ডারগুলো আসে। আরেকটা আসে হচ্ছে আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন ফুড পান্ডা ইজ আওয়ার পার্টনার, তারপরে পাঠাও আমাদের একটা পার্টনার, উবার আমাদের একটা পার্টনার। এদের সাথেও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন করা আছে, ওখান থেকেও কিন্তু আমরা অর্ডার পাই। অনলাইন সেলস এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এই সময়। দুর্যোগের এই সময়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্রেতা বাড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। ই কমার্স ভিত্তিক সংগঠন ইক্যাবের হিসাবে সদস্য সংখ্যা 1100 হলেও এখন কার্যক্রম চালাতে পারছে মাত্র 150। একজন উদ্যোক্তা ঘরে বসে একটা ট্রেড লাইসেন্স করতে পারে, ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ঘরে বসেই যাতে সে তার ব্যবসার সব কিছু পরিচালনা করতে পারে। বাংলাদেশে প্রায় 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী আছে। এই 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী যাতে অনলাইনে আসতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন কেনাকাটায় বাড়তি চাপ থাকলেও বেশিরভাগই কিনছেন চাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এক্ষেত্রে আমদানি নির্ভর ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আদা, রসুন ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে রাজধানীর কারণ বাজারে পাইকারি আড়তে 11 জনকে 2,20,000 টাকা জরিমানা করেছে র্যাব। একই সাথে রাজধানীর যাত্রাবাড়ির পেঁয়াজের পাইকারি আড়তে 23,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে র্যাব 3-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি যাত্রাবাড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজ, রসুন ও বিশেষ করে আদার সরকার কর্তৃক পাইকারি মূল্য নির্ধারিত করা হয়েছে, কিন্তু কারণ বাজার ও যাত্রাবাড়ি পাইকারি আড়তে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পণ্য। সরকার আদার কেজি প্রতি পাইকারি দাম নির্ধারণ করেছে 150 টাকা, কিন্তু এখানে 200-র অধিক দামে বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত যে দাম আছে সেই দামের থেকে অনেক বেশি দামে, কোনো জায়গায় দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ দামে বিক্রি হচ্ছে, এবং যে দামে বিক্রি হচ্ছে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আমরা ইতিমধ্যেও 3 থেকে 4 জনকে জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আরেকটা বিষয় সেটি হচ্ছে টিসিবির যে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় বিক্রয় কার্যক্রমের যে ট্রাক সেল সেটিও আমরা তদারকি করছি এবং কোনো অনিয়ম পেলে আমরা সেটিও আইনগত যে ব্যবস্থা সেটি নিচ্ছি। নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে পৌর শহরের 1, 2 ও 3 নং ওয়ার্ডে করোনা ভাইরাসে ঘরে থাকা অসহায় 150টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ ও শুকনো খাবার। এ সময় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 67তম জন্মদিন আজ। 1954 সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দী হন তিনি। পরে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান। 1975 সালের 15 আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে সব পরিবারে নিহত হন শেখ জামাল। দেশ সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে একদিনে করোনায় আক্রান্তের 9 রেকর্ড, 24 ঘন্টায় শনাক্ত 549 জন, মৃত্যু আরও 3 জন। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা, 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তার। মহাসড়কে ঢাকামুখী শ্রমিকের ঢল, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আবারও প্রতিশ্রুতি দিলেন গার্মেন্টস মালিকরা। সীমিত পরিসরের রেস্টুরেন্টে ইফতার বিক্রি শুরু, রাজধানীর বাইরে সাড়া কম, নির্দেশনার অস্পষ্টতার অভিযোগ। এবং বরিশালে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর 2 সদস্য নিহত। এই ছিল নিউজ 24 দেশ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।